সকলকে আমার আদাব, সালাম এবং শুভেচ্ছা রইল। আজকে একটু একটু গল্প করব। সেই গল্পটা হচ্ছে যে হিন্দু ধর্মের সেই একটা পৌরাণিক গ্রন্থ রামায়ণের সাহিত্য মূল্য নিয়ে। রামায়ণ এই পৌরাণিক গ্রন্থটি শুধু যে শুধু যে ধর্মের কথা বা শুধু যে ধর্মের জন্য তা নয়, এখানে এক বিশাল একটা সাহিত্য মূল্য আছে, যার জন্য আমাদের সেই এক দিকপাল সেই সনেট অর্থাৎ অমিত্রাক্ষর ছন্দে যিনি কাব্য লিখতেন তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি তিনি এই এই মহাভারতে এই রামায়ণের এই গল্পটাকেই তিনি উপজীব্য করেছেন। উপজীব্য করে তিনি এই রাম রাবণের যুদ্ধ এটাকেই তিনি একটা মহাকাব্যে রূপান্তর করেছেন। এখান থেকে তার যে সাহিত্যের একটা বিশাল দিক তিনি উন্মোচন করেছেন, সেটাই সহজেই অনুমেয় আর কি। তো সেই রামায়ণের কথা, যে সেই রাক্ষসকুল যেমন হলো সেই ওই লঙ্কা রাজা রাবণ, সেই মেঘনাদ, তারপর বিভীষণ, সেই কুম্ভকর্ণ, এরা সবই সেই রাক্ষসকুল অর্থাৎ দেবতাকুলের বিপক্ষে ছিল। আর ওই দেবতাকুল যেমন রাম লক্ষ্মণ তারা দেবতাকুল, এই দেবতাকুলে ছিলেন। এই দুই কুলের মধ্যে যুদ্ধ নিয়েই তার এই সেই কাব্যটা লেখা, মহাকাব্যটা লেখা, সেই মেঘনাদ বধ। এখানে একটা মজার ব্যাপার কি, যে কবি মাইকেল মধুসূদন দত্ত উনি কিন্তু এই কবিতায় তার যে একটা বিদ্রোহের ভাব তিনি প্রকাশ করেছেন সুন্দরভাবে। সেই তদানীন্তন সেই অনেক আগেকার কবি তিনি। তার মধ্যে পাশ্চাত্যের সাহিত্যের ছোঁয়া ছিল, ভালো বিদগ্ধ ছোঁয়া। তিনি ইংরেজি সাহিত্যে লিখেছেন। তারপরে এসে তিনি সেই মেঘনাদ বধ কাব্য লিখলেন সেই আধুনিককালে, আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে। অর্থাৎ এটা শুধু ধর্মীয় দৃষ্টি নয়, এটা ঠিক একটা মানবিক দৃষ্টিতে তিনি মানবিক মনে বিদগ্ধ হয়ে তিনি এই কাব্যগ্রন্থটা লিখেন। তো ঘটনায় যাই, মেঘনাদ শক্তিশালী যোদ্ধা, তাকে কেউ সহজে পরাজিত করতে পারে না। রাম লক্ষ্মণ এই দেবতাকুল তার কাছে 2 বার পরাজিত হয়েছিল। তারপর 3য়বারের জন্য তারা চেষ্টা করল যে কিভাবে এই রাবণ কুলকে ধ্বংস করা যায়। তা তখন লক্ষ্মণ সেই চলে আসলো সেই রাবণদের পুরীতে, অর্থাৎ রাবণ রাজ্যে চলে আসলো। সেই রাবণ রাজ্যে এসে সেই একটা প্রার্থনার জায়গা, একটা যজ্ঞের জায়গা, যে যজ্ঞের জায়গাতে সেই মেঘনাদ, সেই যোদ্ধা মেঘনাদ সেখানে যজ্ঞ করতেন। যে কথিত আছে যে একবার যজ্ঞ করে যজ্ঞ সিদ্ধি হয়ে গেলে তারপর তিনি সেই মেঘের আড়ালে যে সবার চোখ ফাঁকি দিয়ে তিনি যুদ্ধ করতেন, বাণ ছুটতেন, গদা ছুটতেন, এভাবে যুদ্ধে জয়লাভ করতেন। তো কথা হলো এখানে যেন এই মেঘনাদ যাকে বলা হয়
মানে সেই মেঘের গর্জন, দ্য রোয়ার অফ ক্লাউডস। তিনি আবার ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছিলেন ইন্দ্রজিৎ। সেই ইন্দ্রজিৎ যখন নিকুম্বিলা যজ্ঞাগারে প্রার্থনায় যখন বসবেন বা বসছেন, ঠিক সেই মুহূর্তে আয়োজন সমাপ্ত, সব কিছু আয়োজন হয়ে গেছে। তার যজ্ঞের উপাচার বা যজ্ঞের যেগুলো মানে উপাদান, সেগুলো সব রেডি হয়ে গেছে। এখন প্রার্থনা, এখন যজ্ঞের জন্য তিনি প্রস্তুত, যজ্ঞটা করেই তিনি যুদ্ধে যাবেন। কিন্তু এখানে একটা বিশাল একটা বিশ্বাসঘাতকতা ঘটে গেল। সেই বিশ্বাসঘাতকতা হচ্ছে যে এই রামানুজ মানে রামের অনুজ, মানে রামের যে ছোট ভাই লক্ষ্মণ, সে করেছে কি, একদম তীর ধনুক নিয়ে এই মেঘনাদকে মানে শেষ করে দেওয়ার জন্য, মেরে ফেলে দেওয়ার জন্য বা বধ করে দেওয়ার জন্য তিনি সেই নিকুম্বিলা যজ্ঞাগারে ওখানে উপস্থিত হয়েছেন এবং তিনি তাকে মারার প্রস্তুতি নিতেই ওখান থেকে মেঘনাদ ছুটে চলে আসে। ছুটে এসে সেই অস্ত্রাগারের দিকে চলে যায়, যে ওখান থেকে অস্ত্র নিয়ে এই মানে লক্ষ্মণকে মোকাবেলা করতে হবে। তার কারণ সে একজন নিরস্ত্র মানুষকে, সে একজন নিরস্ত্র পূজারীকে সে আঘাত করছে। তাহলে সে একটা কি বলা যায়, সে একটা কাপুরুষিত মানে ভাব, অর্থাৎ মানে কখনো এই নিরস্ত্রধারীকে এইভাবে বধ করা ঠিক না, তাকেও যুদ্ধের সুযোগ দেওয়া উচিত। তা যাই হোক, চলে গেলেন সেই মেঘনাদ, ছুটে গেলেন সেই অস্ত্রাগারের দিকে অস্ত্র আনতে। কিন্তু বিধিবাম যে দেখলেন সেই অস্ত্রাগারের সামনের সেই দরজায় বা ফটকে তার চাচা বা তার কাকা, সেই ওই যে বলে না যে মির্জাফর, সেই বিভীষণ, সেই বিশ্বাসঘাতক তার চাচা, তার কাকা সেই দরজাটা এইভাবে আগলে আছে যে না, তোমাকে অস্ত্রাগারে ঢুকতে দেওয়া যাবে না, অস্ত্র নিতে দেওয়া যাবে না। তারপর কি আর করা, মানে মেঘনাদ তো একদম ঘাবড়ে গেলেন যে আমাদের রাক্ষস বংশের মানুষ, আমাদের সেই লঙ্কার সেই মানে বড় একজন যোদ্ধা, বিশাল যোদ্ধা, সেই যোদ্ধা মানে সেই যোদ্ধা, তার কাছে মানে অনুনয় বিনয় করছে যে অস্ত্রাগার খুলে দাও, কিন্তু খুলে দিচ্ছে না। এটা সেই কারণ খুঁজে পেল যে তার এই বিশ্বাসঘাতকতাটাই হচ্ছে এই তার কাকার, অর্থাৎ বিভীষণের বিশ্বাসঘাতকতাটাই হচ্ছে আসল। তখন এই মানে এটা ষষ্ঠ পর্বে মনে হয়, ষষ্ঠ পর্বে এখানে বলা হয়েছে, সেটা হলো একটা ছোট্ট কবিতার মতো। সেখানে এই মেঘনাদ ও বিভীষণ এই মানে নামে একটা মানে বিভীষণ নামে একটা ওই কবিতা আছে। এই কবিতাটা আমাদের পাঠ্য ছিল। সেই কবিতায় বলা হয় যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমন আসি লক্ষণ পশিল রক্ষপুরে। মানে এতক্ষণে বুঝলাম যে কিভাবে এই লক্ষণ এই লঙ্কাপুরে, এই লঙ্কা রাজ্যে প্রবেশ করল, মানে তার চাচার বিশ্বাসঘাতকতার কারণে। তারপর বলল যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনই আসি লক্ষণ পশিল রক্ষপুরে। হায় তা তো উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমারই জননী, সহদর রক্ষশ্রেষ্ঠ শূল শুম্ভ নিব কুম্ভকর্ণ, ভাতুসূত্র বাসব বিজয়ী। কিন্তু নাহিগঞ্জ পিত্ততুল্য,
ছাড়োদার যাব অস্ত্রাগারে, রামানুজে পাঠাইব আমি সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিবা হবে। মানে মানে তাকে এতটা মানে তারা এতটা তাকে অনুরোধ করছেন যে অস্ত্রাগারের দরজাটা খুলে দাও, কিন্তু সে খুলছে না। তখন সে তার বংশের প্রশংসা করছে। সেই মেঘনাদ তো সেই রাবণের পুত্র, লঙ্কারাজা রাবণের পুত্র। তারপর বিভীষণ সেই বংশের, তারপর কুম্ভকর্ণ সেই বংশের, তাদের সতীমাতা নিকষা, তাদের অনেক গ্লোরিয়াস হিস্ট্রি, তাদের অনেক বংশের অনেক ঐতিহ্য আছে। কিন্তু তাকে এইভাবে মানে অস্ত্র না নিতে দেওয়াটা, এটা একটা তার বিশাল ভুল। এই ভুলটা তার একটা বিশেষ একটা কি বলবো যে এটা বিশ্বাসঘাতকতার একটা ছবি। এই বিশ্বাসঘাতকতাটা শুধু সেই পৌরাণিক যুগেও ছিল না, সব যুগে যুগেই রয়ে গেছে। আসলেই সেখান থেকেই এটা বলা যায়। তারপর আর একটা লাইন আছে যে যে মানে মানে তস্করকে তুমি দেখাও, কিভাবে দেখাও তুমি এই রাজার আলয়, মানে এই তস্কর মানে চোরকে কিভাবে তুমি এই রাজার আলয়কে দেখাও। এই লক্ষণকে বলছে এইরকম যে তস্কর বলেছে এই মেঘনাদ, মানে তাকে কিভাবে তুমি এই রাজার আলয়কে নিয়ে আসছো, তুমি পথ দেখিয়েছো এখানে, তাকে আসন দিয়েছো এখানে, এটা ঠিক না। তারপর আরো বলেন যে একটা সুন্দর কথা বলেন, সেটা হচ্ছে কি যে স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, মানে স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, পরি কি ভূতলে শশী জান গড়াগড়ি ধুলায়। তার মানে হচ্ছে মানে স্থাপিলা বিধুরে বিধি মানে যে বিধাতা বা সৃষ্টিকর্তা যাই হলুক, এই বিধুরে মানে এই চাঁদকে বিধুরে বিধি স্থানু ললাটে, মানে স্থানু মানে মহাদেব, এই মহাদেবের কপালে সেই চন্দ্রটা তিনি স্থাপন করে দিয়েছেন। তাহলে কতটা তার বংশের সম্পর্কে তিনি উচ্চ ধারণা নিয়ে কথা বলছেন, প্রশংসা করছেন যে এই বংশের অমর্যাদা করা যাবে না। তারপর বলছেন যে স্থাপিলা বিদুরে বিধি স্থানীয় ললাটে, পরি কি ভূতলে শশী জান গড়াগড়ি ধুলায়। সেই চাঁদ কি, সেই মহাদেবের কপালে সেই চাঁদ কি সেই মাটিতে পড়ে ধুলার মধ্যে সেই লুটিপুটি খাবে? এটা কেমন কথা? তারপর আবার বললেন যে যে নাই শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা। মানে লঙ্কাপুরে একটা শিশু এই কথা শুনে না হেসে পারবে না। তো কাজেই তিনি এই মাইকেল মধুসূদন দত্ত তিনি এই লক্ষণকে ক্ষুদ্রমতি আখ্যা দিয়েছেন। ক্ষুদ্রমতি নর মানে এই বুদ্ধিশুদ্ধি কম, মতিগতি বুদ্ধি কম, এমন একটা নর। সেই নর আবার এই কেন এই সেই মানে লঙ্কা পুরীতে আসছে, এই ক্ষুদ্রমতি নর, দেবতা না নর, এইভাবে তাকে মানে আখ্যায়িত করেছেন তার কবিতায়। তো মাইকেল মধুসূদন দত্তের এই কবিতাটি বেশ মাধুর্য বহন করে। তবে মেঘনাদের সেই যজ্ঞ করাটা আর হয়নি। তার কারণ সেই লক্ষণ তাকে নিরস্ত্র অবস্থায় সেই মেঘনাদকে তীর দিয়ে বধ করে, মানে মেরে ফেলে আর কি। সেই
মেঘনাদ যেমন বলেছিল যে ছারদার যাব অস্ত্রাগারে, রামানুজে পাঠাইব আমি সমন ভবনে। মানে 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 খুলে দাও, মানে অস্ত্রাগারের দরজা খুলে দাও, রামানুজকে আমি পাঠাইব সেই সেই সমন ভবনে, সেই মৃত্যুপুরীতে পাঠিয়ে দেব, সেই গোরস্থানে পাঠিয়ে দেব, আর লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিবা হবে, সেই লঙ্কার কলঙ্ক আমি ঘুষে দিব। কিন্তু ট্র্যাজেডি বা দুঃখটা হলো যে তার সেই তৃতীয়বারের মতো তার আর সেই যুদ্ধ করাটা হয়নি, মেঘের আড়াল থেকে যুদ্ধ করাটা হয়নি দেবতাদের সঙ্গে। এই যাত্রায় মানে একটা দুঃখজনক পরিণতি হচ্ছে নিরস্ত্র মেঘনাদ সেই লক্ষণ দ্বারা নিহত হন, বা লক্ষণ তাকে বধ করে। তবে এই এই মাইকেল মধুসূদন দত্তের এই যে লেখাটা, এই লেখাটার শুধু সাহিত্য মূল্য না, এটা অনেক কিছু শেখার আছে এখানে। তার বিদ্রোহী রূপ, সেই সময়ের যুগের, সেই ধর্মান্ধতার যুগের সেই লক্ষণকে ক্ষুদ্রমতি আখ্যা দিয়েছেন, এই সবগুলোই তার একটা বিদ্রোহের রূপ। অবশ্য তার কবিতা নিয়ে অনেক সমালোচনা করে হয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ নিজেও সমালোচনা করেছেন, বলেছেন যে এটা মহাকাব্য কিছুই হয়নি। কিন্তু পরে অবশ্য তিনি উইথড্র করেছেন কথাটা, যৌবনের কথাটা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে উইথড্র করেছেন। তারপর মাইকেল মধুসূদন দত্তের কথাতেই সায় দিয়েছেন। তো যাই হোক, এই মেঘনাদ বধের সাহিত্যকর্মটা নিয়ে আমরা কিছু একটু আলোচনা করলাম। যাক, আমার সঙ্গে এই গাল গল্প শোনার জন্য আপনাদের সকলকে আমার শুভেচ্ছা রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। ধন্যবাদ।